Welcome students. In today's video, we will discuss about the second chapter of Unit 5 of Applied Physics, which is X-rays. First, let us discuss about the discovery of X-rays. 1895-এ রনজেন এক্সপেরিমেন্ট পারফর্ম করার সময়তে অবজার্ভ করলেন যে যদি আমরা গ্যাস ডিসচার্জ টিউবের প্রেসারকে কমিয়ে 0.001 মিলিমিটার অফ মার্কারিতে সেট করি আর ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে যদি ইলেকট্রিক ডিসচার্জকে পাস করাই তাহলে ক্যাথোডের পিছন দিকের যে গ্লাস ওয়াল সেটা গ্লো করা শুরু করে একটা গ্রিনিশ ইয়েলো কালারে। সো উই ক্যান সে দ্যাট ইন 1895 ডিউরিং হিজ এক্সপেরিমেন্ট রনজেন ফাউন্ড দ্যাট if the pressure in the discharge tube is reduced to 0.001 millimeter of mercury and an electric discharge is passed between cathode and the anode, then the glass wall which is behind the cathode begin to glow with a greenish yellow color. এক্সপেরিমেন্ট পারফর্ম করার সময়তে রনজেন আরও কি অবজার্ভ করলেন যে বেরিয়াম প্ল্যাটিনোসাইড কোটিং দেওয়া বা জিঙ্ক সালফাইড কোটিং দেওয়া একটা ফ্লুরোসেন্ট স্ক্রিনকে যদি গ্যাস ডিসচার্জ টিউবের খুব কাছে রেখে ডিসচার্জ টিউবটাকে যদি কমপ্লিটলি ব্ল্যাক পেপার দিয়ে কভার করে রেখে দেওয়া যায় তাহলেও ওই স্ক্রিনটা ফ্লুরোসেন্ট এফেক্টকে কন্টিনিউ করতে থাকে। সো ডিউরিং হিজ এক্সপেরিমেন্টস রনজেন অলসো অবজার্ভ দ্যাট if we place a fluorescent screen which is created with the coating of barium platinocyanide or zinc sulfide very close to the discharge tube, it will continue to show the fluorescence effect even if we completely cover the discharge tube with black paper. এরকম ভাবে ভেরিয়াস সিরিজ অফ এক্সপেরিমেন্ট পারফর্ম করার পর আলটিমেটলি রনজেন এই কনক্লুশন ড্র করলেন যে যদি ফাস্ট মুভিং ইলেকট্রনের বিম একটা সলিড টার্গেটকে গিয়ে হিট করে বা স্ট্রাইক করে তাহলে পরে একটা ইনভিজিবল হাই পেনিট্রেটিং রেডিয়েশন তৈরি হবে যেটাকে আমরা চোখে দেখতে পাবো না এবং যার ভেদন ক্ষমতা হবে অত্যন্ত বেশি। এই যে রেডিয়েশনটা তৈরি হলো এই রেডিয়েশনটা রনজেনের কাছে কমপ্লিটলি আননোন ছিল, সেই কারণের জন্য রনজেন এই রেডিয়েশনের নাম দিয়েছিলেন এক্স রেজ। সো আফটার পারফর্মিং এ সিরিজ অফ এক্সপেরিমেন্টস Ronzen ultimately concluded that if a beam of fast-moving electrons strike a solid target, an invisible high-penetrating radiation will be produced. Since the nature of this type of radiations were completely unknown to Ronzen, he termed these radiations as X-rays. তাহলে X-rays actually কি? Remember, actually X-rays are nothing but the electromagnetic waves of very short wavelength. তার মানে এগুলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে অত্যন্ত কম। তাহলে আমরা ডিসকভারি অফ এক্স-রে নিয়ে ডিসকাস করলাম। নাও উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য প্রোডাকশন অফ এক্স-রেস। কি করে আমরা এক্স-রেকে প্রডিউস করব। তাহলে পরে কি দেখা গেল যে ফাস্ট মুভিং ইলেকট্রনস যদি একটা সুইটেবল মেটেরিয়াল দিয়ে তৈরি টার্গেটকে গিয়ে হিট করে তাহলে পরেই এক্স-রে তৈরি হবে। তাহলে এক্স-রে তৈরির আমাদের কিছু বেসিক রিকোয়ারমেন্টস দরকার, সেগুলো আমাদের ওয়ান বাই ওয়ান ডিসকাস করতে হবে। সো উই ক্যান সে দ্যাট হোয়েন ফাস্ট মুভিং ইলেকট্রন স্ট্রাইক এ টার্গেট অফ সুইটেবল মেটেরিয়াল এক্স-রেজ আর প্রডিউসড। নাও দেয়ার আর সাম বেসিক রিকোয়ারমেন্টস ফর দ্য প্রোডাকশন অফ এক্স-রেজ। They are given as follows. কি কি আমাদের দরকার? নাম্বার ওয়ান, এ সোর্স অফ ইলেকট্রনস। এমন একটা কোনো সোর্স দরকার যেটা কন্টিনিউয়াসলি ইলেকট্রনকে তৈরি করতে থাকবে। নাম্বার টু, এফেক্টিভ মিনস অফ অ্যাক্সিলারেটিং দ্য ইলেকট্রনস, অর্থাৎ সোর্সের থেকে যে ইলেকট্রনসগুলো এমিটেড হবে সেগুলোকে আমাদের হাইলি অ্যাক্সিলারেট করাতে হবে ইন এ পার্টিকুলার ডিরেকশন। অ্যান্ড নাম্বার থ্রি, উই নিড এ টার্গেট which will be made up of suitable material of high atomic weight. তার মানে যে টার্গেট মেটেরিয়ালটা হবে তার অ্যাটমিক ওয়েট হতে হবে অনেক বেশি। এই বেসিক কন্ডিশনসগুলোকে মাথায় রেখে আমরা যদি এক্স-রে টিউবকে ক্লাসিফাই করি তাহলে আমরা দেখব আমাদের কাছে টু টাইপস অফ এক্স-রে টিউবস আর অ্যাভেলেবল। নাম্বার ওয়ান, the gas filled or Ronzen X-ray tube, and number 2,
the modern Coolidge tube or the hot filament tube. So we have two types of X-ray tubes. Number one, the gas filled or Roentgen X-ray tube, and the modern Coolidge tube or the hot filament tube. Next, we will discuss about the modern Coolidge tube. It is a modern type of X-ray tube and it was designed by Coolidge. The modern Coolidge tube structure is shown in the given figure. মনে রাখতে হবে, আমরা যদি এই ফিগারটাকে কনসিডার করি তাহলে আমরা দেখব যে এই মডার্ন কুলিজ টিউবের মধ্যে একটা হার্ড গ্লাস বাল্ব রয়েছে, যার ভিতরে রয়েছে ক্যাথোড আর অ্যানোড। এই গ্লাস বাল্বটা হচ্ছে হাইলি ইভ্যাকুয়েটেড, তার মানে এই গ্লাস বাল্বের ভিতরে কোনো মিডিয়াম নেই। এই যে ক্যাথোডের কথা আমি বলছি, এটা টাংস্টেন ফিলামেন্ট দিয়ে তৈরি। এই টাংস্টেন ফিলামেন্টের সঙ্গে কানেকশন রয়েছে একটা লো টেনশন ব্যাটারির, বা টাংস্টেন ফিলামেন্টটাকে আমরা ট্রান্সফরমারের সাথেও কানেক্ট করতে পারি একটা সেপারেট ট্যাপিং এর মধ্যে দিয়ে। তার মানে এই লো টেনশন ব্যাটারি বা ট্রান্সফরমার থেকে এই ফিলামেন্টের মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে। যখনই ফিলামেন্টের মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে, আমরা দেখব ফিলামেন্টের মধ্যে হিট জেনারেটেড হচ্ছে। নাও if we consider the figure, we find that the modern Coolidge tube consists of highly evacuated hard glass bulb which contains a cathode and an anticathode or anode. The cathode is actually made up of a tungsten filament. This tungsten filament is connected with a low tension battery. We can also connect this filament with the transformer by using a separate tapping. So from this low tension battery or transformer, current can be allowed to pass through the filament, and we will find that when current is passing through the filament, heat is generated. So we can say that the cathode, that is the tungsten filament, is heated due to the flow of current through it. এবারে যেই মোমেন্টে আমরা ফিলামেন্টের মধ্যে হিট জেনারেট করব, আমরা দেখব ফিলামেন্টের সারফেস থেকে ইলেকট্রনস এমিটেড হচ্ছে, তার মানে ক্যাথোড সারফেস থেকে ইলেকট্রনস এমিটেড হচ্ছে। তাহলে পরে আমরা এখানে হিট এনার্জি দিয়ে ইলেকট্রনসকে এমিট করাচ্ছি, সেই জন্য আমরা এই প্রসেসটাকে বলবো থার্মিওনিক এমিশন। নাও সিন্স হিট ইজ জেনারেটেড ইন দ্য ফিলামেন্ট ডিউ টু দ্য প্রেজেন্স অফ কারেন্ট ইন ইট, we will find that the electrons are emitted from the cathode surface. So electrons are emitted by the application of heat energy. That is why this process of emission of electrons is known as the thermionic emission. এবারে ফিগারটাকে আবার ভালো করে চেক করো। ফিলামেন্টের সারাউন্ডিং এ রয়েছে একটা মলিবডেনাম সিলিন্ডার, যেটাকে আমরা এস দিয়ে মার্ক করেছি ফিগারে। এই মলিবডেনাম সিলিন্ডারটাকে ফিলামেন্টের রেসপেক্টে নেগেটিভ পোটেনশিয়ালে রাখা হচ্ছে। তার কারণ, যে ইলেকট্রনসগুলো ফিলামেন্ট থেকে এমিটেড হচ্ছে তারা হচ্ছে নেগেটিভলি চার্জ পার্টিকেল। এই মলিবডেনাম সিলিন্ডারটা নেগেটিভ পোটেনশিয়ালে থাকার জন্য এই ইলেকট্রনসগুলো প্যারালালি মুভ করবে এবং তার জন্য আমরা একটা খুব সরু ইলেকট্রন বিমকে পাবো। নাও ইফ উই এগেন কনসিডার দ্য ফিগার, দেন উই ফাইন্ড দ্যাট the filament is surrounded by a molybdenum cylinder which is marked as S in the given figure. The potential of this cylinder is negative with respect to the filament because the electrons which are emitted from the filament due to the presence of current in it are basically the negatively charged particle. Now since the molybdenum cylinder is at negative potential, the electrons will be collimated into a fine pencil of electron beam. That means the electrons will move just parallel to each other. এবারে আমরা টার্গেট টি কে নিয়ে কনসিডার করব। টার্গেট টি এর মধ্যে একটা কপার ব্লক রয়েছে, যার ভিতরে একটা টাংস্টেন বা মলিবডেনামের একটা পিস ফিট করা রয়েছে। টার্গেটটাকে ইলেকট্রনের পাথের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেস করা হয় এবং টার্গেটের সঙ্গে একটা কুলিং সিস্টেম অ্যাটাচ থাকে। এই কুলিং সিস্টেমটা কীরকম? টার্গেটের সাথে একটা হলো টিউবকে অ্যাটাচ করা থাকে এবং এই হলো টিউবের মধ্যে দিয়ে ঠান্ডা জলকে পাস করানো হয়। নাও
we will consider the target T. The target T consists of a copper block in which you will find a piece of tungsten or molybdenum is fitted. This target is placed at an angle of 45 degree with the path of electron beam. The target is fitted with a cooling arrangement. The cooling arrangement is made up of hollow tube which is connected or attached with the target, and cooled water is flowing through this hollow tube. এবারে আমরা অ্যাপ্লাই করব একটা হাই অল্টারনেটিং পোটেনশিয়াল 20,000 ভোল্টের বিটুইন ফিলামেন্ট এবং টার্গেট। তার মানে আমরা ক্যাথোড আর অ্যানোডের মধ্যে একটা 20,000 ভোল্টের হাই অল্টারনেটিং পোটেনশিয়ালকে অ্যাপ্লাই করছি, যেটা এই স্টেপ আপ ট্রান্সফরমার থেকে আমরা পাচ্ছি। তাহলে এই হাই পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য আমরা কি দেখব, ক্যাথোড থেকে যে ইলেকট্রনসগুলো এমিটেড হবে তারা directly accelerated হবে towards the target. Now we will apply a high alternating potential of about 20,000 volt between the filament and the target. It can be produced with the help of a step-up transformer. Now due to this high potential difference, the electrons which are emitted from the cathode will be accelerated. এই অ্যাক্সিলারেটেড ইলেকট্রনস যখন গিয়ে টার্গেটকে স্ট্রাইক করবে, এরা এদের কাইনেটিক এনার্জি দিয়ে দেবে এবং আমরা দেখব এক্স রে প্রডিউসড হচ্ছে। কিন্তু মনে রাখবে, এই ইলেকট্রনের মধ্যে দিয়ে যে অ্যামাউন্টের এনার্জি এসে টার্গেটের উপর ইনসিডেন্ট হচ্ছে তার একটা খুব স্মল পার্সেন্টেজই কনভার্টেড হবে এক্স রেতে, বাকিটা লস হবে অ্যাজ দ্য হিট এনার্জি। নাও when the accelerated electrons will strike the target, they will give up their kinetic energy and we will get X-rays. Remember, only a small percentage of the incident electron energy at the target will only be converted into X-rays. The remaining part of the electron energy will be dissipated as heat. Now, we need to protect the target. Now in order to protect the target from this excessive heating, remember it is constantly cooled by the cooling arrangement. Now we will consider about the intensity and the quality of X-rays produced by a modern Coolidge tube. মনে রাখবে, intensity of X-ray depend করে টার্গেটকে পার ইউনিট টাইমে কতগুলো ইলেকট্রন গিয়ে স্ট্রাইক করছে, অথবা ফিলামেন্ট থেকে পার ইউনিট টাইমে কতগুলো ইলেকট্রনস এমিটেড হচ্ছে। তার মানে থার্মিওনিক এমিশনের রেটের উপর ডিপেন্ড করে ইন্টেন্সিটি অফ এক্স রে। তাহলে পরে আমরা কিভাবে এই ইন্টেন্সিটি অফ এক্স রেকে চেঞ্জ করতে পারবো? আমরা দেখেছি ফিগারে ফিলামেন্ট সার্কিটের সাথে একটা রিওস্ট্যাট কানেক্টেড রয়েছে। আমরা যদি এই রিওস্ট্যাটের স্লাইডারকে যদি ভ্যারি করাই, তার মানে রিওস্ট্যাটকে অ্যাডজাস্ট করাই, তাহলে পরে আমরা ওই ফিলামেন্ট কারেন্টটাকে চেঞ্জ করাতে পারবো। ফিলামেন্ট কারেন্ট চেঞ্জ হলেই রেট অফ থার্মিওনিক এমিশন চেঞ্জ হবে, তার মানে আলটিমেটলি ইন্টেন্সিটি অফ এক্স রে চেঞ্জ করবে। তাহলে এই প্রসেসে আমরা একটা মডার্ন কুলিজ টিউবের মধ্যে ইন্টেন্সিটি অফ এক্স রেকে কন্ট্রোল করতে পারি। নাও first of all, let us consider about the intensity of X-ray. Remember, the intensity of X-rays depend on the number of electrons striking the target in unit time. That means the intensity of X-rays depend on the rate of thermionic emission. That means the number of electrons emitted from the filament in unit time. Now, if we consider the figure of the modern Coolidge tube, we find that there is a rheostat fitted with the filament circuit. If we adjust the rheostat or if we change the position of the jockey of the rheostat, the magnitude of the filament current will be changed. Now when the magnitude of the filament current is changed, we will find that the rate of thermionic emission will also change. So by changing the filament current with the help of a rheostat connected with the filament circuit, we can change the intensity of X-rays produced by a modern Coolidge tube. So in this way, we can
control the intensity of X-rays. Now we will consider the quality of X-ray. কোয়ালিটি অফ এক্সরে ডিপেন্ড করে এক্সরের পেনিট্রেটিং পাওয়ার বা ভেদন ক্ষমতার উপর। এই এক্সরের পেনিট্রেটিং পাওয়ার কার উপর ডিপেন্ড করে? ওই ক্যাথোড এবং টার্গেট মেটেরিয়ালের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করা হয়েছে তার উপর। আমরা যত বেশি অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল ডিফারেন্সকে অ্যাপ্লাই করব, আমরা দেখব তত বেশি স্পিডে গিয়ে ইলেকট্রন ওই টার্গেটকে স্ট্রাইক করবে এবং তার জন্য যে এক্সরেগুলো তৈরি হবে তার পেনিট্রেটিং পাওয়ার তত ইনক্রিজ করবে। নাও let us consider about the quality of X-ray. Remember, the quality of X-rays is basically measured by their penetrating power. Now, this penetrating power depends on the potential difference between the cathode and the target, that is potential difference between the cathode and the anode. If we increase this accelerating potential, then we will find that the speed of the striking of electrons with respect to the target will increase. That means we can say that higher is the accelerating potential difference, higher will be the speed of striking of electrons, and as a result, more penetrating X-rays will be produced. এই যে এক্সরেগুলোর আমরা পেনিট্রেটিং পাওয়ার নিয়ে ডিসকাস করছি এই কোয়ালিটি অফ এক্সরে বলার সময়, সেখানে মনে রাখবে যে এক্সরের পেনিট্রেটিং পাওয়ার বা ভেদন ক্ষমতা খুব বেশি তাদেরকে আমরা বলি হার্ড এক্সরে, যাদের পেনিট্রেটিং পাওয়ার কম সেই ধরনের এক্সরেকে আমরা বলি সফট এক্সরে। তাহলে পরে আমরা কি দেখতে পাচ্ছি? কোয়ালিটি অফ এক্সরেকে আমরা চেঞ্জ করাতে পারি, ভ্যারি করাতে পারি, কন্ট্রোল করাতে পারি এই মডার্ন কুলিস টিউবে শুধুমাত্র ক্যাথোড এবং টার্গেটের মধ্যে ওই অ্যাপ্লাইড অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল ডিফারেন্সকে চেঞ্জ করিয়ে। Now, talking about the penetrating power, remember the high penetrating X-rays are termed as hard X-rays, the low penetrating X-rays are termed as soft X-rays. Now we have discussed that the quality of X-ray is basically a function of potential difference between cathode and the target. So we can say that the quality of X-rays can be controlled in a modern Coolidge tube by varying the accelerated potential difference between the cathode and the target. Now we will discuss about the origin of X-rays. আমরা মডার্ন কুলিজ টিউব নিয়ে ডিসকাস করার সময় কি দেখলাম? যে এক্সরে কখন তৈরি হবে? যখন হাই ভেলোসিটি ইলেকট্রন একটা হাই অ্যাটমিক নাম্বারের টার্গেট মেটেরিয়ালকে গিয়ে স্ট্রাইক করবে। এবারে এক্সরে প্রোডাকশনের সময় আমরা কি দেখতে পেয়েছি? যে এই যে ইলেকট্রনসগুলো যখন গিয়ে টার্গেট মেটেরিয়ালকে স্ট্রাইক করছে তখন ইলেকট্রনের সঙ্গে একটা ইনসিডেন্ট ইলেকট্রন এনার্জি আছে, যার মেজরিটি পোর্শন ডিসিপেটেড হচ্ছে অ্যাজ হিট এনার্জি। তার মানে বেসিক্যালি এই ইনসিডেন্ট এনার্জি অফ ইলেকট্রন আলটিমেটলি টার্গেট মেটেরিয়ালকে হিট আপ করছে। এবারে এই যে হিউজ নাম্বার অফ ইলেকট্রনস ইনসিডেন্ট হচ্ছে, আমরা দেখব এর মধ্যে খুব কম সংখ্যক ফাস্ট মুভিং ইলেকট্রনস যারা ওই টার্গেটকে স্ট্রাইক করেছে তারা টার্গেট পার্টিকেলের সঙ্গে ইন্টারাকশনের জন্য কাইনেটিক এনার্জি লুজ করবে এবং এই কাইনেটিক এনার্জি লসটাই অ্যাকচুয়ালি এক্সরেকে প্রডিউস করবে। সো উই ক্যান সে দ্যাট আফটার গোয়িং থ্রু দ্য মডার্ন কুলিজ টিউব সেট আপ উই ফাইন্ড দ্যাট X-rays are produced when high velocity electrons strike a target material of high atomic number. Now during the production of X-rays, it has been found that most of the incident energy of electrons is dissipated in the form of heat. So we can say that most of the energy of the incident electrons goes into the heating of target material. Now out of this huge number of fast moving incident electrons, there are a few number of fast moving electrons which will interact with the target particles while striking the target. As a result, they will lose their kinetic energy to the target particles. This loss of kinetic energy is basically responsible for the production of X-rays.
Now we will discuss about the X-ray spectra. If we classify X-ray spectra, we get two types of X-ray spectra. One is continuous spectrum, the other one is characteristic spectrum. First of all, let us discuss about the continuous spectrum. এই স্পেকট্রামের মধ্যে কি আমরা পাবো? আমরা একটা শর্ট ওয়েভলেন্থ লিমিটের মধ্যে, একটা ডেফিনিট ওয়েভলেন্থ রেঞ্জের মধ্যে সব ধরনের ওয়েভলেন্থের অফ রেডিয়েশনকে আমরা এই কন্টিনিউয়াস স্পেকট্রামের মধ্যে পাবো। So we can say that continuous spectrum consists of radiation of all the possible wavelengths within a definite wavelength range of short wavelength limit. এবারে কন্টিনিউয়াস স্পেকট্রামের মধ্যে আমরা যদি ইন্টেন্সিটি অফ এক্স রে কে অবজার্ভ করি, তাহলে আমরা দেখব ইন্টেন্সিটি অফ এক্স রে কন্টিনিউয়াসলি ভ্যারি করতে থাকে ওয়েভলেন্থ অফ এক্স রের সাথে। সো ইন কন্টিনিউয়াস স্পেকট্রাম we get that intensity of X-rays varies continuously with wavelengths of emitted X-rays. এবারে এই ইন্টেন্সিটি অফ এক্স-রে কিভাবে ইনক্রিজ করবে? আমরা কন্টিনিউয়াস স্পেকট্রামে অ্যাক্সিলারেটিং ভোল্টেজকে যদি ইনক্রিজ করাই, তাহলে আমরা দেখব ইন্টেন্সিটি অফ এক্স-রে ইনক্রিজ করছে সব পসিবল ওয়েভলেন্থের কেসে। সো ইন্টেন্সিটি অফ এক্স-রেজ increases at all wavelengths if we increase the accelerating voltage which is applied between the cathode and the target material. এবারে এই যে এমিটেড এক্স-রে পাচ্ছি আমরা, তার মধ্যে যে এক্স-রের ওয়েভলেন্থ হচ্ছে সব থেকে কম, সেটা ডিপেন্ড করবে ওই অ্যাপ্লাইড ভোল্টেজের উপর। যত বেশি আমরা অ্যাপ্লাইড ভোল্টেজকে ইউজ করব, তত ওয়েভলেন্থ শর্টার হবে। সো উই ক্যান সে দ্যাট the shortest wavelength of the emitted X-rays depends on the applied voltage between the cathode and the target material. Higher the applied voltage, shorter is the wavelength. এবারে যদি আমরা অ্যাক্সিলারেটিং ভোল্টেজকে ইনক্রিজ করতে থাকি, তাহলে পরে আমরা একটা কন্ডিশনকে অবজার্ভ করব। এই যে কন্টিনিউয়াস স্পেকট্রাম পাচ্ছি, তার মধ্যে আমরা একটা পার্টিকুলার ওয়েভলেন্থ পাবো, যে ওয়েভলেন্থে ম্যাক্সিমাম এমিশন হবে। আমরা দেখব অ্যাক্সিলারেটিং ভোল্টেজকে ইনক্রিজ করালে এই ওয়েভলেন্থটা শিফট করবে শর্টার ওয়েভলেন্থের দিকে। নাও ইফ উই ইনক্রিজ দ্য অ্যাক্সিলারেটিং ভোল্টেজ, উই ফাইন্ড দ্যাট দ্য ওয়েভলেন্থ অ্যাট হুইচ দ্য ম্যাক্সিমাম এমিশন অকার্স উইল বি শিফটেড টুয়ার্ডস দ্য শর্টার ওয়েভলেন্থ সাইড। তাহলে পরে আমরা ভ্যারিয়েশন অফ ইন্টেন্সিটি উইথ ওয়েভলেন্থ অফ এক্স-রে দেখলাম কার উপর ডিপেন্ডেন্ট অন দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। এখানে মনে রাখবে, এটা কিন্তু টার্গেট মেটেরিয়ালের নেচারের উপর কোনোভাবে ডিপেন্ডেন্ট নয়। সো উই ক্যান সে দ্যাট ভ্যারিয়েশন অফ ইন্টেন্সিটি উইথ ওয়েভলেন্থস অফ এক্স-রেজ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য নেচার অফ দ্য টার্গেট মেটেরিয়াল। নাও উই উইল কনসিডার অ্যাবাউট দ্য অরিজিনেশন অফ কন্টিনিউয়াস স্পেকট্রাম। আমরা কি দেখলাম? হাই ভেলোসিটি ইলেকট্রন যখন হাই অ্যাটমিক নাম্বারের টার্গেট মেটেরিয়ালকে গিয়ে স্ট্রাইক করছে, তখন ডিফারেন্ট ওয়েভলেন্থের এক্স-রে প্রডিউসড হচ্ছে, যেখানে ইলেকট্রনের এনার্জির মেজর পোর্শনটা বেসিক্যালি টার্গেট মেটেরিয়ালকে হিটেড আপ করছে। সো উই ক্যান সে দ্যাট হোয়েন স্ট্রিম অফ হাই ভেলোসিটি ইলেকট্রনস strike the target material of high atomic number, X-rays of different wavelengths are produced. এবারে আমরা দেখেছিলাম যে যত ইলেকট্রনস ইনসিডেন্ট হচ্ছে, তার মধ্যে খুব অল্প সংখ্যক ইলেকট্রন টার্গেট মেটেরিয়ালের পার্টিকেলের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে। তাহলে আমরা কি বলতে পারবো? যে এই ফাস্ট মুভিং ইলেকট্রনের মধ্যে খুব কম সংখ্যক ইলেকট্রন পেনিট্রেট করে চলে যাচ্ছে অ্যাটমের একদম ইন্টেরিয়ারে, ওই টার্গেট মেটেরিয়ালের অ্যাটম বলতে এখানে আমরা যেটা বোঝাচ্ছি। এবং ইলেকট্রন যেহেতু নেগেটিভলি চার্জ, সুতরাং এরা ওই অ্যাটমের পজিটিভলি চার্জ নিউক্লিয়াস দিয়ে অ্যাট্রাক্টেড হচ্ছে। তাহলে আমরা কি দেখব? যে অরিজিনাল পাথে ইলেকট্রনটা যাচ্ছিল, সেই অরিজিনাল পাথ থেকে ইলেকট্রনটা ডিফ্লেক্টেড হচ্ছে। সো উই ক্যান সে দ্যাট অ্যাজ উই হ্যাভ ফাউন্ড দ্যাট a few fast moving electrons can interact with the particles of the target material, we can say that a few fast moving electrons penetrate deep into the interior of the atoms of the target material and they are attracted
by the positively charged nuclei of those atoms. So as a result, you will find that electrons are deflected from their original path. তাহলে পরে আমরা কি দেখব, অরিজিনাল পাথ থেকে ডিফ্লেকশনের জন্য ইলেকট্রনগুলোর মন্দন হচ্ছে এবং এরা কন্টিনিউয়াসলি এনার্জিকে লুজ করতে থাকছে। সো উই ক্যান সে দ্যাট ডিউ টু দিস ডিফ্লেকশন ফ্রম দ্য অরিজিনাল পাথ, দ্য ইলেকট্রনস আর নাও ডিসিলারেটেড or retarded, and as a result it will give rise to continuous loss of energy. এই যে লস অফ এনার্জি আমরা পেলাম মন্দনের জন্য, এটাই কনভার্টেড হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে এবং যেটাকেই আমরা পাচ্ছি কন্টিনিউয়াস ভ্যারিং ওয়েভলেন্থের এক্সরে হিসাবে। নাও দিস লস অফ এনার্জি or loss of kinetic energy due to the deceleration is basically transformed into the electromagnetic radiation and we get X-rays of continuously varying wavelengths. তাহলে পরে এই কন্ডিশনে যে এক্সরে গুলো তৈরি হচ্ছে আমরা বলতে পারি these X-rays basically consist of continuous range of frequencies up to a maximum value or continuous range of wavelengths of a minimum value and are known as the continuous spectrum. এবারে আমরা কনসিডার করছি একটা ইলেকট্রন যার ভেলোসিটি v1 থেকে v2 তে রিডিউসড হচ্ছে এই ডিফ্লেকশনের জন্য। তাহলে পরে এই যে লস অফ কাইনেটিক এনার্জি আমি পাচ্ছি এর জন্য যে ফোটনটা এমিটেড হবে তার করেসপন্ডিং ইকুয়েশনটা আমরা কি পাবো, তার করেসপন্ডিং ইকুয়েশনটা হবে h nu is equal to half m v1 square minus v2 square. So we are now considering the velocity of one such electron whose velocity is reduced from v1 to v2 due to the deflection from the original path. Now, as a result, there will be decrease in kinetic energy. This loss of kinetic energy will now be converted into the energy of the emitted photon. So we can write the energy of the emitted photon by this equation h nu is equal to half m v1 square minus half m v2 square, that is half m into v1 square minus v2 square, where v1 was the original or the initial velocity of the incident electron, v2 was the final velocity of the same electron, and m is basically the mass of the electron. এবারে আমরা এই কন্টিনিউয়াস স্পেকট্রাম থেকে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বা মিনিমাম ওয়েভলেন্থ আমরা কখন পাবো, যখন আমরা দেখব একটা স্ট্রাইকিং ইলেকট্রনের টোটাল এনার্জিটা কনভার্টেড হয়েছে ইনটু দ্য এনার্জি অফ ফোটন। এটা কখন পসিবল, এটা তখনই পসিবল যদি ইলেকট্রনটা আলটিমেটলি পুরোপুরি থেমে যায়। তাহলে আমরা কি বলতে পারি যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হুইচ ইজ রিপ্রেজেন্টেড বাই নিউ সাফিক্স ম্যাক্স or the minimum wavelength which is lambda suffix minimum can be obtained only when the entire energy of the striking electron will be converted into the energy of the photon. This is only achievable if the electron is completely brought to rest. So we can say that half m v square is equal to h nu max. Now the relation between frequency and the wavelength is nu equals to c by lambda. So we can write the equation as half m v square is equal to hc by lambda minimum. Now if we are considering capital V as the accelerating potential, then we have the equation half m v square is equal to E into capital V. E is the charge of one electron. তাহলে half mv square is equal to ev. This equation basically represents the energy gained by an electron while it is moving through a potential difference of capital V. তাহলে এই যে আমরা ইকুয়েশনটা লিখলাম half mv square is equal to ev, এটা বেসিক্যালি তাহলে কি ডিনোট করছে, একটা v পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে যদি একটা ইলেকট্রনকে মুভ করানো হয় তাহলে ইলেকট্রনটা কতটা অ্যামাউন্ট অফ এনার্জিকে গেইন করে। সো if we are considering these two equations, then we have the following equation: ev is equal to hc by lambda minimum, or lambda minimum is equal to hc by ev. H is Planck's constant,
c is the velocity of light in free space, small e is the electronic charge, and capital V is the accelerating voltage which is applied between the cathode and the target material. Now if we substitute the values of H, C and E, we obtain lambda minimum is equal to 12400 divided by V, and the unit of lambda minimum is in Armstrong. Now we will discuss about the characteristic spectrum. মনে রাখবে ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম কতগুলো ডেফিনিট ওয়েভলেন্থের রেডিয়েশনকে কনসিস্ট করে যারা কন্টিনিউয়াস স্পেকট্রামের উপর সুপারপোজ থাকে। এই যে ডেফিনিট রেডিয়েশন লাইনগুলো আমরা পাবো, এটা আমরা সেই টার্গেট মেটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্স হিসাবে পাবো যেটা থেকে এক্স রেটা প্রডিউসড হচ্ছে। সো উই ক্যান সে দ্যাট ইন ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম we get radiations of definite wavelengths which are superposed on the continuous spectrum. Remember, these radiation lines are basically the characteristics of the target material. এবারে কি অবজার্ভ করা গেছে যে কন্টিনিউয়াস স্পেকট্রামে একটা সার্টেন ওয়েভলেন্থ আছে যেখানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রেডিয়েটেড হয়। It has been observed that on the continuous spectrum there is a certain wavelength where you will get a large amount of energy in the form of radiation. Now remember, characteristic X-rays are emitted from heavy elements, and this is possible when the electrons of the heavy elements make transitions between the lower atomic energy levels. তার মানে heavy elements এর ইলেকট্রনগুলো যখন ট্রানজিট করবে লোয়ার অ্যাটমিক এনার্জি লেভেলের মধ্যে, তখনই আমরা এই হেভি এলিমেন্টগুলো থেকে ক্যারেক্টারিস্টিক এক্সরে গুলো পাবো। এবারে আমরা একটা ফিগারকে কনসিডার করব এবং সেই ফিগারের করেসপন্ডিং ক্যারেক্টারিস্টিক এক্সরেকে ডিসকাস করতে থাকব। নাও দিস ফিগার ইজ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টিং দ্য ক্যারেক্টারিস্টিক এক্সরে এমিশন হুইচ ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য টু শার্প পিকস ইন দ্য গিভেন ফিগার। দিস টু শার্প পিকস অকার when vacancies of electrons are produced in the K shell, that is at n equals to 1 of the atom. As a result, electrons will jump from the higher shell to the K shell to fill the gap. এবারে আমরা কি জানি, যখনই ইলেকট্রন হায়ার থেকে লোয়ার অরবিটে জাম্প করবে, এ এনার্জিকে রিলিজ করবে ফোটনের ফর্মে, যেখানে ফোটনের একটা ডেফিনিট এনার্জি থাকছে, ডেফিনিট ফ্রিকোয়েন্সি থাকছে। এই এনার্জি অফ দ্য ফোটন হবে সব সময়তে ওই দুটো অরবিটের এনার্জি ডিফারেন্সের সঙ্গে সমান। নাও উই নো দ্যাট when electron jumps from higher to the lower orbit, there will be emission of a photon of definite energy and frequency. Remember, the energy of the emitted photon is always equal to the energy difference between the two orbits. Now, let us consider the X-rays produced by some transitions. If we are considering the X-rays produced by the transitions from n equals to 2 to n equals to 1 levels, we will get K alpha X-ray. If we are considering the transitions from n equals to 3 to n equals to 1 level, we will get the K beta X-rays. Now, if we consider the transitions to the n equals to 2 or L shell, the corresponding X-rays will be termed as L X-rays. Now, if we are considering transitions from n equals to 3 to n equals to 2 level, it will be L alpha X-ray. If we are considering the transitions from n equals to 4 to n equals to 2 level, it will be L beta X-rays, and so on. Now, if we consider the figure, then you will find that the continuous distribution of X-ray is forming the base of the two sharp peaks. This continuous distribution is known as Bremse-Strahlung continuum. Now, if we consider the corresponding diagram, then it represents the production of K alpha, K beta X-rays as well as L alpha, L beta, L gamma, M alpha, M beta, M gamma X-rays. So basically, remember, whenever
the electrons will jump from higher orbit to the lower orbit, photon of definite energy and frequency will be emitted, and we will only get the characteristic X-rays from the heavy elements when the electrons are making this type of transitions between the lower atomic energy level. Now we will discuss about the properties of X-rays. Remember, X-rays are nothing but electromagnetic waves of very short wavelength. X-rays travel in straight lines with the velocity of light, and they are invisible to human eyes because the wavelength range of X-rays are basically out of the wavelength range of normal visible light. Now, X-rays can be reflected and refracted like ordinary light under suitable conditions. Remember, X-rays exhibit properties like interference, diffraction and polarization like any ordinary light. Since X-rays are electromagnetic waves, so they are basically a stream of photons. So we can say that X-rays are not deflected by electric and magnetic field. There are some substances which you will find as opaque to ordinary light, but it has been found that X-rays can penetrate through those substances which are opaque to the ordinary light. Now, X-rays can cause fluorescence in many substances like barium, cadmium, tungsten, zinc sulfide, etc. Remember, X-rays can ionize a gas through which it is passing, because when a beam of X-ray is passed through a gas, the gas molecules are basically broken into positive and negative charge particles, and as a result, the gas becomes ionized. X-rays can produce photoelectric effect. That means due to the incidence of X-ray, electrons can be liberated from the surface of the metal. When X-rays fall on heavy metals, they can produce secondary X-rays. Now remember, X-rays have destructive effects. X-rays have destructive effects on living tissue. If human body is exposed to X-rays, they can cause reddening of skin, sores and serious injuries to the tissues and the glands. They even destroy the white corpuscles of the blood. So these are the properties of X-rays. Now we will move into our last topic of the chapter, which is application of X-rays. X-rays have the following applications. X-rays are used in medical science to detect the broken bones, to get the image of internal parts of the body. X-rays are also used in dentistry and in radiotherapy. As we all aware of the fact that X-rays are used in cancer treatment. Now if we want to analyze the structure of crystal lattice, we can use X-rays. So we can say that X-rays are also used for the analysis of the structure of crystal lattice. Now there is industrial radiography which is used in the airports, because industrial radiography is very helpful for secure non-invasive scanning at security checkpoints. In airports you will find that there are X-ray baggage scanner and they are always in routine use. Now larger version of this industrial radiography are often used to examine the shipping containers all over the world. So these are the applications of X-rays. In this video lecture, we have discussed about the discovery of X-rays. We have discussed about the production of X-rays, in which we have discussed in detail about the modern Coullis tube. We have discussed about the origination of X-rays. We classified the X-ray spectra into continuous and characteristic spectrum, and we have discussed about the continuous spectrum and characteristic spectrum as well as about their origination. We have also discussed about the properties of X-rays, and finally
we have discussed about the applications of X-rays. So this concludes the video lecture on the chapter X-rays.